যাই হোক, আমি সাইদিকে ফাঁসি দিয়েছিলাম, সে নিশ্চিতভাবে রাজা নয়। আমি রাজাকার নই। সাইদির পক্ষে কিভাবে কথা বলে? সাইদি বলতে একজন মহাপাপী, একজন জঘন্য যুদ্ধাপরাধী। যদি তাকে প্রমাণ করতে না পারে 10 কোটি টাকার মানহানি মামলা দায়ের করব। যার নাম দেলোয়ার হোসেন সাইদি। আমার রাগ লাগে যে আমাকে এই যুদ্ধাপরাধীর কথা বলতে হবে এখানে। কোনো দোষ না করে বছরের পর বছর আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে কারাগারে বন্দী রাখার পিছনে সবথেকে বেশি কলকাঠি নেড়েছিলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। নতুন একটা নিউজ ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগতম। এইমাত্র পাওয়া তাজা এবং গরম খবর। আপনারা কিন্তু ভিডিওর অংশ বিশেষ দেখে ইতিমধ্যে বুঝে গিয়েছেন আজকের এই ভিডিওটা কেমন হতে চলেছে এবং কোন বিষয় নিয়ে হতে চলেছে। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা কিন্তু সকলে জানেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে রাজাকার বানিয়ে কিন্তু ফাঁসি দেওয়া হয়েছিল। এটা কিন্তু পুরোটাই গুজব। এমন তথ্যই কিন্তু ফাঁস করে দিয়েছে বিচারপতি মানিক মিয়া। মানিক মিয়া কিন্তু বলেছে যে আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে আমি নিজের হাতে মেরেছি এবং শেখ হাসিনার নির্দেশে মেরেছি, এমন কথা কিন্তু সে নিজের রিমান্ডে বলেছে। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা জিনিসগুলো কেমনভাবে নিয়েছেন আজকের এই ভিডিওতে বিস্তারিত মাধ্যমে সবকিছু দেখতে পারবেন। তার জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখে যাবেন। আশা করি অনেক কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন। সেই সাথে আজকের এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং, খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। যারা এখন এই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখেন, এই চ্যানেলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। শেষে আছে আজকের এই ভিডিওটা দেখতে পারবেন কবে ক্ষমতা দেবে এমন কথাই কিন্তু ডক্টর ইউনূস বলেছে। আজকের এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। আজকের এই ভিডিওটি আওয়ামী লীগ এবং বিএনপি বারে জানতে পারবেন কবে ইলেকশন হতে চলেছে এই বাংলাদেশে, সেই বিষয় নিয়ে কিন্তু আলোচনা করেছে। প্রিয় দর্শক বন্ধুরা, চলুন তাহলে এই ভিডিওতে একটি লাইক দিয়ে আমরা বিস্তারিত ভিডিওগুলো একের পর এক দেখে আসি। আমি সাইদিকে ফাঁসি দিয়েছিলাম, সে নিশ্চিতভাবে রাজা নয়। আমি রাজাকার নই। সাইদির পক্ষে কিভাবে কথা বলে? সাইদি বলতে একজন মহাপাপী, একজন জঘন্য যুদ্ধাপরাধী। যদি তাকে প্রমাণ করতে না পারে 10 কোটি টাকার মানহানি মামলা দায়ের করব। দর্শক, এই মানিকের নির্দেশে সাইদিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। কত বড় খারাপ এই মানিক দর্শক! আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে তিনি মহাপাপী বলেও আখ্যা দিয়েছিলেন এবং জঘন্য যুদ্ধ অপরাধী বলেছিলেন। শুধু তাই নয় দর্শক, সরকারি চাকরিজীবীরা যদি সাইদির পক্ষে কেউ কথা বলে তাহলে তাকে চাকরি থেকে বরখাস্ত করার মতন ঘোষণাও দিয়েছিলেন এই মানিক। দর্শক, আপনাদেরকে দেখাবো সেই ভিডিও ফুটেজ। সাইদির পক্ষে কিভাবে কথা বলে? সাইদি বলতে একজন মহাপাপী, একজন জঘন্য যুদ্ধাপরাধী। যারা সরকারি বা আধা সরকারি চাকরি করে তারা এই ধরনের কাজ করলে তাদের ইমিডিয়েটলি বরখাস্ত করা সম্ভব আপনার সরকারি চাকরি বিধিমালা অনুযায়ী, এবং তাদের বিচারে আনা সম্ভব। আজ আমি এই মানিককে বলতে চাই, তুই কত বড় শয়তান! দেখ, তোকে আজকে সাধারণ জনগণ দেখা মাত্রই সাধারণ জনতা তোর মুখে ডিম জুতা নিক্ষেপ করতেছে। দেখাবো আপনাদেরকে প্রত্যেকটা ভিডিও ফুটেজ। তার আগে আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব আজকের এই ভিডিওটি সবচেয়ে বেশি শেয়ার করবেন দর্শক, কারণ দর্শক সবাই দেখুক আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে অপমান করার শাস্তি কিভাবে হয়, একজন বিশ্বসেরা আলেমের বিরুদ্ধে যাওয়ার পাপের ফল কিভাবে পেতে হয়। দেখুন দর্শক, আদালতে নেওয়ার সময় তাকে কিভাবে জুতা মারা হচ্ছে, ডিম মারা হচ্ছে, তাকে কিল ঘুষি মারা হচ্ছে। দেখুন দর্শক, আপনারা দেখুন প্রত্যেকটা ভিডিও ফুটেজ আপনাদেরকে দেখাবো দর্শক। আপনারা আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন। আজকের এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন। কত বড় পাপী হলে একজন আলেমের বিরুদ্ধে লাগতে পারে আপনি বুঝতে পারতেছেন? তাকে কিভাবে জুতা মারতেছে, ডিম মারতেছে, তার মাথায় কিল ঘুষি মারতেছে সাধারণ জনগণ। দেখতেছেন তো দর্শক? শুধু তাই নয় দর্শক, কত বড় খারাপ এই মানিক দর্শক! কোটা সংস্কার ও বর্তমান পরিস্থিতি নিয়ে চ্যানেল আয়ের এক টকশোতে উপস্থাপিকা দীপ্তি চৌধুরীকে মারতেও এগিয়ে যান তিনি। বারবার তার দিকে রাজাকারের বাচ্চা বলে তেড়ে যান। তার কারণ একটাই ছিল দর্শক, দীপ্তি চৌধুরী এই যে আবু সাইদের হাতে কিন্তু কিছুই ছিল না, তারপরও এই মানিক বারবার বলতেছে তার হাতে লাঠি সোটা ছিল এবং তিনি নাকি দেখেছেন। কেন দীপ্তি চৌধুরী বারবার তাকে বলতেছেন আবু সাইদের হাতে কিছু ছিল না অস্ত্র? এই কারণে মানিক তার উপর তেড়ে যান এবং তাকে রাজাকারের বাচ্চা বলেন এবং তিনি নাকি তার পক্ষে কথা বলছেন। দর্শক, এমনও মন্তব্য করেছিলেন এই মানিক। ভিডিওটা বেশি বেশি শেয়ার চাই। দেখুন দেখুন দর্শক কি বলেছিলেন। দেখুন, আবু সাইদের মৃত্যুর ঘটনা দেখেছেন? আমি পুরোটাই দেখেছি। পুরো ভিডিও দেখেছেন? তারা যেভাবে আবু সাইদের হাতে অস্ত্র ছিল? অবশ্যই ছিল। আমি কি অন্ধ মানুষ? তার হাতে লাঠি সোটা ছিল, আমি নিজে দেখেছি। লাঠি দিয়ে সে আপনি শুনেন, আপনি তো একা দেখেননি নাকি? যে অবস্থা কথা শুনে মনে হচ্ছে না। শুনেন, ডোন্ট প্লিজ এই ধরনের রাবিশ কথা বলবেন না আমার সাথে। আপনি তো তাদেরই পক্ষের লোক বলে মনে হচ্ছে। আমি অবশ্যই আপনি তাদের পক্ষে কথা বলেন না। না, সে তো রাজাকারের বাচ্চা। কত বড় খারাপ হলে এই ধরনের কথা বলতে পারে দর্শক, আপনারা কি বুঝতে পারতেছেন? দর্শক, আপনারা ভালো করেই জানেন এই মানিক পালিয়ে যাচ্ছিলেন ভারতে। তখন বাংলাদেশের সিলেটের বর্ডার গার্ড বিজেপির হাতে ধরা খায়।
এই মানিক যখন ক্ষমতায় ছিলেন তখন তার বিরুদ্ধে কেউ কথা বলার সাহস পায়নি, কেউ মুখ খুলতেও পারেনি, কারণ তার তখন পাওয়ার ছিল। তিনি আওয়ামী লীগের একজন বিচারপতি ছিলেন, সবচাইতে বেশি পাওয়ারও অনেকে মনে করেন তাকে। আজ কোথায় গেল তার পাওয়ার দর্শক? এইগুলো তার পাপের ফল দর্শক, এগুলো তার পাপের ফল। এই সম্পর্কে গোলাম মাওলানা রনি কি বলছেন শোনাবো আপনাদেরকে, আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন। বিচারপতি মানিক সীমান্ত পাড়ি দিয়ে ভারত যাওয়ার চেষ্টা করছিলেন এবং সেখানে আমাদের বিজিবির হাতে অত্যন্ত ন্যাক্কারজনকভাবে তিনি গ্রেপ্তার হন। তার যে ছবি সামাজিক মাধ্যমে ভাসছে তাতে মনে হচ্ছিল যে গত কয়েকদিন যাবৎ আগস্ট মাসের 5 তারিখের পর তিনি সম্ভবত দুনিয়ার যে জাহান্নাম সেই জাহান্নামের মধ্যে তিনি ছিলেন, ক্লান্ত, বিধ্বস্ত এবং তার গলা শুকিয়ে গিয়েছিল। নিজের পরিচয়কে আড়াল করার জন্য অথবা নিজের যে হতাশা সেটিকে দূর করার জন্য তিনি মুখে দাড়ি রেখেছিলেন। এটা ছিল একেবারে সালমান এফ রহমানের বা দরবেশের উল্টো ঘটনা। দরবেশ দাড়ি কামিয়ে ফেলেছিলেন আর বিচারপতি মানিক ওরফে জনাব শামসুদ্দিন চৌধুরী মানিক তিনি দাড়ি রেখে সীমান্ত পাড়ি দেওয়ার চেষ্টা করছিলেন, পালানোর চেষ্টা করছিলেন। আমার নাম বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। বিচারপতি শামসুদ্দিন মানিক মানিক তিনি যখন ক্ষমতার চেয়ারে ছিলেন এতটা প্রভাবশালী, এতটা উগ্র, এতটা বদমেজাজি এবং তাকে স্পর্শ করার ক্ষমতা শেখ হাসিনা ছাড়া কারোরই ছিল না। এরপর ক্ষমতা যাওয়ার পর অন্যান্য বিচারপতিরা চুপ মেরে গেল, তিনি কিন্তু একেবারে শেষ সময় পর্যন্ত আওয়ামী লীগের পক্ষে সর্বশক্তি নিয়োগ করে যতটা নির্মম হওয়া যায়, নিষ্ঠুর হওয়া যায় তার পরকাশটা তিনি দেখিয়েছেন। গর্বের সাথে বলতে চাই, এনায়েতুল্লাহ আব্বাসী বলেন, চরমোনায় পীর বলেন, তারা সেই অর্থে সবাই রাজাকার এবং এই ব্যাপারে আমার বিন্দুমাত্র দ্বিধা নেই তাদেরকে রাজাকার বলতে, তারা যেদিনই জন্মগ্রহণ করে থাকুক না কেন। ভিডিও শুরুতে আমরা প্রশ্ন রাখতে চাই যে ডক্টর ইউনূসের সরকার কতদিন থাকুক একজন জনগণ হিসাবে আপনি চান, বা কত বছর তিনি থাকা উচিত রাষ্ট্র ক্ষমতায় একজন জনগণ হিসাবে আপনি চান? তারপরে আবার বলছি বাকি ভিডিওতে হঠাৎ করে নির্বাচন নিয়ে রহস্যময় এক অবস্থান তৈরি হয়ে গেছে। নির্বাচন কবে হচ্ছে? 3 মাস, 3 বছর, 10 বছর, একটা রহস্যময় অবস্থান। আজকে ডক্টর ইউনূস সাহেবের একটা বক্তব্য সামনে এসেছে। সুসংবাদও বলতে পারেন, দুঃসংবাদও বলতে পারেন। বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ জামাত ইসলাম এই মুহূর্তে নিবন্ধনের বাইরে আছেন, তারা নির্বাচন করতে পারবেন কিনা সেটা নিয়েও সংশয় আছে। বাট বিএনপির জন্য এই মুহূর্তে পজিটিভ না নেগেটিভ ডক্টর ইউনূস সাহেবের যে বক্তব্য, তবে নির্বাচন নিয়ে নতুন মোড় এসেছে সামনে। এতদিন যাবত আমরা শুনছিলাম যে তত্ত্বাবধায়ক যে সরকার আছেন, অন্তর্বর্তীকালীন সরকার, সেটা থাকতে পারে 3 বছর, 6 বছর অথবা 6 মাস, 1 বছর। বিএনপি চাচ্ছিল 6 মাস থেকে 1 বছরের মধ্যে যেন এটার রূপরেখা সামনে আসে। তবে আজকে ডক্টর ইউনূসের বক্তব্যের পর এটা কখন হবে এটা তিনি নিজেও জানেন না। তো জানে কে? অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আজকে জাতির উদ্দেশ্যে বিশেষ ভাষণ দিয়েছেন। সেখানে নির্বাচন ইস্যুটা ছিল আলোচনার প্রধান অংশ। তিনি বলছেন যে দেশের সংকটকালে ছাত্রদের আহ্বানে আমরা সরকারের দায়িত্ব গ্রহণ করেছি। কখন নির্বাচন হবে সেটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত, অন্তর্বর্তীকালীন সরকার এই সিদ্ধান্ত নেবে না। তো 7:30টায় তিনি জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণের নির্বাচন ইস্যুতে খুবই গুরুত্বপূর্ণ যে বক্তব্য, তিনি বলছেন যে একটা বিষয়ে সবাই জানতে আগ্রহী, কখন আমাদের সরকারটা বিদায় নেবে। এটার জবাব আপনাদের হাতে, মানে জনগণের হাতে। কখন আপনারা আমাদেরকে বিদায় দেবেন? তারপর বলছেন আমরা কেউই দেশ শাসনের মানুষ নই, আমরা নিজ নিজ পেশায় আনন্দ পাই। আমাদের উপদেষ্টা মণ্ডলীও এই লক্ষ্যে উদ্বুদ্ধ হয়ে সবাই মিলে আমরা একটা টিম হিসেবে কাজ করে যাচ্ছি। কখন নির্বাচন হবে সেটা রাজনৈতিক সিদ্ধান্ত, আমাদের নয়। দেশবাসীকে ঠিক করতে হবে আপনারা কখন আমাদের ছেড়ে দেবেন। এখন দেশবাসী যদি মনে করে যে অন্তর্বর্তীকালীন সরকার 10 বছর থাকা দরকার, তাহলে কিন্তু 10 বছরই থাকবে ডক্টর ইউনূসের এই সরকার। এটা আবার দেশবাসী যদি মনে করে, এখন দেশবাসী বলতে বাংলাদেশে আমরা অতীতের রাজনৈতিক দলগুলো দেখছি, আওয়ামী লীগ বলে যে এই দেশের সব জনগণ আওয়ামী লীগ, বিএনপি বলে যে সব জনগণ বিএনপি, জামাত ইসলাম বলে যে সব জনগণের বড় একটা অংশ জামাত, জাতীয় পার্টি বলে 18 কোটি জনগণ। আসলে জনগণ কারা? জনগণ সব আবার আওয়ামী লীগ তো আছেই, এখানে একটা প্যাচ আছে। আচ্ছা যাই হোক, তো তিনি বলছেন যে আমরা ছাত্রদের আহ্বানে এসেছি, তারা আমাদের নিয়োগকর্তা, প্রাথমিক নিয়োগকর্তা। দেশের আপামর জনসাধারণ আমাদের নিয়োগকে সমর্থন করেছে। আমরা ক্রমাগতভাবে বিষয়টি স্মরণ করিয়ে যাব, যাতে হঠাৎ করে এই প্রশ্ন উত্থাপিত না হয় আমরা কখন যাব। তারা যখন বলবে আমরা চলে যাব, মানে জনগণ। এখন জনগণের একাংশ আমাদের ফেসবুক বা ইউটিউবের ভিডিওর কমেন্টে দেখি যে ডক্টর ইউনূসকে 10 বছরও চায়, 20 বছরও চায়, কেউ আবার মনে করলেন 3 মাসও চায়, 6 মাসও চায়। তবে 3 মাস 6 মাস চাওয়া যে সংখ্যাটা, সেটা হচ্ছে যারা কি বলে যে বিএনপি পন্থী বা বিএনপির যারা কর্মী সমর্থক আছেন, তারা চাচ্ছেন যত দ্রুত সম্ভব বিএনপির হাতে ক্ষমতা দিয়ে ডক্টর ইউনূস সাহেব তিনি যেন বিদায় নেন। আর আওয়ামী লীগ চাচ্ছে, বেশিরভাগ আওয়ামী লীগের কর্মীরা এই মুহূর্তে চাচ্ছে ডক্টর ইউনূসের সরকারটা লং স্টে করুক। কেন? ডক্টর ইউনূসের সরকার মিনিমাম লেভেলে দেশে একটা জিনিস কন্ট্রোল করে রাখছে। ধরেন 5ই আগস্টের পরে যেই ঘটনাগুলো আমরা ঘটতে দেখছিলাম, সেইটা বাংলাদেশের ইতিহাস বলেছে যতবারই সরকার প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে, অন্য দলগুলো ক্ষমতায় আসছে, তখন কি হয়েছে?
যে এক দলের কর্মী যারা ক্ষমতাসীন ছিল তারা যখন ক্ষমতা থেকে পড়ছে তাদের উপর অন্যায় অত্যাচার লুটপাট জুলুম হবে, আবার তারা যখন ক্ষমতায় আসবে তারাও পরবর্তী টার্মে আসলে একই কাজ করে। তো এই জায়গাতে আওয়ামী লীগ একটু এই মুহূর্তে স্বস্তিতে আছে। ডক্টর ইউনূস বলছেন যে আমরা সংস্কারের অংশ হিসাবে নির্বাচন কমিশনকেও সংস্কার করব, কমিশনকে যে কোনো সময় আদর্শ নির্বাচনের জন্য প্রস্তুত রাখবো, যে কোনো সময়। এবার এটা রাজনৈতিক সিদ্ধান্ত, জনগণের সিদ্ধান্ত। তিনি আরো বলছেন একটা বিশেষ ব্যাপারে আমরা আপনাদের সহযোগিতা চাচ্ছি। কি ব্যাপার? আমাদের দায়িত্ব গ্রহণের পর প্রতিদিন সচিবালয়ে, আমার অফিসের আশেপাশে, শহরের বিভিন্ন স্থানে সমাবেশ করা হচ্ছে। গত 16 বছরের অনেক দুঃখ কষ্ট আপনাদের জমা আমরা বুঝি, কিন্তু আমাদের যদি কাজ করতে না দেন তাহলে এই দুঃখ ঘোচানোর যে পথ সেটা বন্ধ হয়ে থাকবে। আপনাদের কাছে অনুরোধ, আমাদের কাজ করতে দিন। আপনাদের যা চাওয়া তা লিখিতভাবে আমাদের কাছে নিয়ে যান। আমরা আপনাদের বিপক্ষ দল নই। আইনসঙ্গতভাবে যা কিছু করার আছে আমরা অবশ্যই তা করব। আজকে যেমন আমরা দেখছি যে আনসাররা 20,000 আনসার নিয়ে ঢাকা শহর ঘেরাওয়ের মতন অবস্থা। তো তিনি বলছেন যে আমাদেরকে ঘেরাও করে আমাদের কাছে বাধা দেবেন না, সবাই মিলে তাদের বোঝান তারা যেন এই সময়ে অভিযোগের প্রতি দৃষ্টি আকর্ষণের জন্য আমাদের দৈনন্দিন জীবনের কাজে বাধা না হয়ে দাঁড়ান। আমরাও চাই তারা বসছে, পার্মানেন্ট বসবে না। হ্যাঁ, জনগণ চাইলে 10 বছর থাকবে, 5 বছর থাকবে, 5 মাসও থাকতে পারে। তবে এই যে কথায় কথায় উমুক আন্দোলন তুমুক আন্দোলন শুরু হয়েছে, এগুলা বন্ধ করেন। তো নির্বাচন এই মুহূর্তে একটা রহস্যজনক অবস্থানে আছে, কবে হবে জনগণ সিদ্ধান্ত নেবে। এখন জনগণ তো আর জনগণ না, আওয়ামী লীগ বিএনপি ভাগাভাগি আছে, কোথায় কি হবে আমি নিজেও জানি না। আসলে এই নির্বাচন কবে হয়? তো আপনি নির্বাচন কবে হোক আপনি চান? শেখ হাসিনার বিরুদ্ধে আমাদের বিজয় আমরা যেন কোনোভাবে কলঙ্কিত করে না ফেলি। আমরা যাতে এমন কিছু না ঘটাই যেটা আসলে কোনো একদিন, আজকের এই উত্তেজনা কেটে যাওয়ার পর কোনো একদিন আমাদের যাতে আফসোস তৈরি করে, আমরা এমন কিছু যেন না করি। আমি আসলে জনাব শামসুদ্দিন চৌধুরী মানিকের কথা আবারও বলতে চাইছি। আমি গতকালই একটা ভিডিও করেছিলাম তার সাথে তাকে আটক করার পর যে আচরণ করা হয়েছে সেটার প্রতিবাদে, এবং আমি প্রেডিক্ট করেছিলাম, এটা যে কেউই প্রেডিক্ট করতে পারেন, যে আদালতে তার উপরে অনেক বেশি ঝামেলা করার চেষ্টা হতে পারে, হামলার চেষ্টা হতে পারে, এবং তাই হলো। আমাদের উচিত ছিল যেটা, সেটা আমরা করতে পারিনি, এবং তার হামলাটা যথেষ্ট কঠোর হলো, ভালো হলো না, একেবারেই ভালো হলো না। যে কথা বলছিলাম, যেমন অনেকেই বলতে পারি যে এই দীর্ঘ 16 বছরের, বিশেষ করে 10 বছর তো একেবারেই অনির্বাচিতভাবে আওয়ামী লীগ ছিল, সেই ভয়ঙ্কর শাসনের ফলে মানুষের মধ্যে ক্ষোভ বিক্ষোভ আছে, মানুষ কিছু প্রকাশ করবে, এবং এসব ক্ষেত্রে যারা যারা যেভাবে জড়িত ছিলেন, রাজনৈতিক দলের মানুষজন ছিলেন, এখানে সাংবাদিকরা ছিলেন, এখানে অন্য অনেকেই এই স্বৈরাচারী সরকারটাকে ক্ষমতায় থাকতে নানাভাবে সাহায্য করেছেন। জনাব মানিককে অন্তত আমরা একটা রোলে দেখেছি, উনি বয়ান তৈরি করার চেষ্টা করেছেন। সে বয়ান মানুষ পছন্দ করছে কিনা, নিচ্ছে কিনা, যে ডিফারেন্ট ডিবেট, কিন্তু তিনি সেই চেষ্টাটা করেছেন। তো ফলে আমরা কেউ কেউ বলতে পারি যে মানুষের ক্ষোভ রোষ কিছুটা তাদের উপরে যাবে, এটা ইনএভিটেবল। হয়তো আমি আগেও বলেছি বহুবার, আমি আমার প্রথম ভিডিও আমাদের বিজয়ের পর যেটা করেছি সেখানে বলছিলাম আওয়ামী লীগের অত্যাচারে কি পরিমাণ কষ্টের মধ্য দিয়ে বহু ক্ষেত্রের মানুষ গেছেন আমি জানি। এমনকি যে মানুষের সরাসরি টর্চার হন নাই, সে তার অপশাসন, তার অর্থনৈতিক অব্যবস্থাপনার যাবতীয় সব সংকটের মধ্যে দিয়ে, সুতরাং এই সংকটের বাইরে কেউ ছিল না। এই অত্যাচারের বাইরে আওয়ামী লীগের সাথে একেবারে সম্পৃক্ত, তার হালুয়া রুটির ভাগ পাওয়া মানুষরা সবাই এটার ভুক্তভোগী হয়েছেন আমি জানি। সবার মধ্যে ক্ষোভ থাকতে পারে, সেটাও জানি, কিন্তু এমন কোনো আচরণ আমাদের করা উচিত হবে না। বিশেষ করে রাষ্ট্রের জায়গা থেকে অন্তত এমন ব্যবস্থা করা উচিত হতো যেটা আমাদের ভবিষ্যতে লজ্জা না দেয় বা এখনই সমালোচনা তৈরি না করে। গত কয়েকদিনের কয়েকজনের ক্ষেত্রে কোর্টে যা ঘটেছে, মিস দীপুমণি, ফারজানা রূপা, শাকিল আহমেদ, তাদেরকে যখন নেওয়া হয়েছে, বা টু সাম এক্সটেন্ট জনাব সালমান এফ রহমান এবং আনিসুল হক যখন গেছেন, যে রকম সমস্যা তৈরি হয়েছিল সেটার পরিপ্রেক্ষিতে, বিশেষ করে মিস দীপুমণির গায়ে হাত তোলার চেষ্টা তোলা হয়েছেও, সেটার প্রেক্ষাপটে জনাব মানিকের প্রতি মানুষের ক্ষুব্ধতা আমরা দেখেছি। আমি গতদিনই বলেছি, অনেক ক্ষেত্রে হয়তো যৌক্তিক কারণও আছে, কিন্তু তিনি যা করেছেন তার জন্য যেভাবে আমরা সিস্টেম্যাটিক বিচার পারি করব, ফলে উচিত ছিল কোর্টে অনেক বেশি নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা, দরকার হলে কোর্ট খালি করে তাকে ঢোকাতে হবে। আমি দেখলাম মোটেও সেই রকম ব্যবস্থা ছিল না। পুলিশ ছিল, বেশি পুলিশই ছিল, যেভাবে তাকে নামানো হলো, যেভাবে সিঁড়ি দিয়ে ওঠানো হলো, তিনি যথেষ্ট পরিমাণ আঘাতের শিকার হয়েছেন, মারধরের শিকার হয়েছেন। তার শরীরের নানা জায়গায় আঘাতের চিহ্ন আছে, কেটে যাওয়া বা থেতলে যাওয়া আছে, এবং সবচেয়ে বড় কথা, এই ইনজুরিটা কিভাবে হলো, তার মানে তাকে কি পরিমাণ আঘাত করা গেছে, তার স্ক্রোটাম ছিঁড়ে গেছে, তার টেস্টিস বেরিয়ে গেছে। তাকে হসপিটালে নিয়ে যাওয়া হলো, সেখানে সার্জারি করে এটা মোটামুটি ঠিকঠাক করা হলো। আশা করি তিনি খুব বড় বিপদে পড়বেন না, কিন্তু আমরা চিন্তা করি তো একটা মানুষকে কিভাবে আঘাত করা হয়েছে, কতটুকু সময় পাওয়া হয়েছে যার তার স্ক্রোটাম ছেড়ে টেস্টিস বেরিয়ে যায়। মানে আমরা আমাদের এই সামষ্টিক বর্বরতা কেউ কোনোভাবে যাতে এন্ডোর্স না করি। আমি জানি আমার এই ভিডিওর নিচেও আপনারা অনেকেই বলবেন তাকে তো মেরে ফেলা হয়নি, অনেক কমই হয়েছে, আমি অনেক সুশীলপনা দেখাচ্ছি, এসব বলছেন দেখছি আমি, আপত্তি নেই, কিন্তু একটু ফিল করুন প্লিজ, যারা আমাকে অন্তত এই মন্তব্যগুলোর বিরোধিতা করছেন। আমি তো মনে করি আজ এসব করে যারা মানিকের কাছে আমাদের ক্ষমা চাওয়ার পরিস্থিতি আমরা তৈরি করছি, কারণ আমরা তাকে ন্যায় বিচার দিতে পারছি না। তো এখন পর্যন্ত আদালত পাড়ায় আঘাত, অন্য কোথাও বাইরে মব একটা কিছু করেছে, আমি সেটারও পক্ষপাতী নই কোনোভাবেই, আই টোল্ড রিপিটেডলি, কিন্তু আদালত পাড়ায় একটা রাষ্ট্রীয় স্থাপনায় আপনার শঙ্কা ঝুঁকি থাকার পরও আপনি একটা মানুষকে নিরাপত্তা দিতে পারেন না, এবং উনি বেশ ওনার মতো একজন মানুষ, অনেক বয়স্ক মানুষ, বৃদ্ধ মানুষ, যারা মানিক যদি এসব কথা বলে না বেড়াতেন, আমাদের সমাজে অত্যন্ত শ্রদ্ধেয় একজন বয়স্ক মানুষ হিসেবে, তিনি শ্রদ্ধাভাজন মানুষ হিসেবে থাকতেন। আমরা বয়স্ক মানুষদের শ্রদ্ধা করি আমাদের দেশে, কিন্তু রাষ্ট্রের চোখেও একজন বয়স্ক নাগরিক
অপরাধী হতে পারে, ভয়ঙ্করতম অপরাধী হতে পারে, অভিযুক্ত হতে পারে, কিন্তু এটা তো হতে পারে না। তো রাষ্ট্রীয় স্থাপনায় যখন আমরা কাউকে নিরাপত্তা দিতে ব্যর্থ হই, সেটা রাস্তার কারো মবের কাছে কিছু হওয়ার চাইতে অনেক বেশি গুরুত্ব রাখে, এবং প্রিভিয়াস প্রেসিডেন্স থাকার পরও জনাব মানিককে আমরা এটা দিতে পারিনি। এসব করে আমরা রাদা তাদের কাছে আমাদের ক্ষমা চাওয়ার পরিস্থিতি তৈরি করছি। জনাব মানিক আগে যা যা করেছেন, আমি বহুবার বলেছি, গত ভিডিওতেও বলেছি, আমি একাধিক, আজকে না, আমার চ্যানেল শুরু হওয়ার পর থেকে একাধিক ভিডিও করেছি তার স্পর্ধা নিয়ে, তার উদ্ভট কথা নিয়ে করেছি, কারণ তার বয়ানকে আমি বয়ান দিয়েই কমব্যাট করার চেষ্টা করেছি। উনি কিন্তু মাঠে বয়ান নিয়ে এসেছেন, হ্যাঁ, উনি যখন একটা মাফিয়াকে ডিফেন্ড করেন তাতে আমাদের ক্ষোভ আরও বাড়বে, বেশি হবে। একটা গণতান্ত্রিক সমাজ হলে এটা হতো না, এটাও আমি জানি, সব জানি, তারপরও বলছি, তার প্রতি আমার কোনো রকম কোনো অ্যাপোলজেটিক কোনো ব্যাপার ছিল না। হ্যাঁ, যদি কোর্টেও কোনো রকম কোনো অন্যায়ের শিকার হন, মিথ্যা মামলার শিকার হন, আমরা এখন এই ধরনের টেন্ডেন্সি হয়তো কোনো কোনো ক্ষেত্রে দেখছি, আমি এখনও স্পেসিফিকলি বলছি না, সেটারও আমাদের প্রতিবাদ করতে হবে। আমি ধারণা করি তার বিরুদ্ধে যথেষ্ট যৌক্তিক বিষয় খুঁজে বের করা সম্ভব, যেটাতে তাকে জেনুইনলি অভিযুক্ত করা যাবে এবং তার বিচার করা যাবে, সেগুলো হোক। কিন্তু কোর্টে যা হয়েছে তার উপরে এটা মর্মান্তিক, এটা খুবই লজ্জার। বর্তমান বাংলাদেশে এটা খুবই লজ্জার। শেখ হাসিনার বাংলাদেশে এগুলো সহ্য করা যায়। অনেক সময় দেখা গেছে ফাঁসির আসামির গাড়িতে, মানবতা বিরোধী অপরাধের বিচারের সময় ফাঁসির আসামির গাড়িতে জুতো মেরেছিল ছাত্রলীগ। অসভ্যতা এটা, বর্বরতা এটা, যার মানুষের মৃত্যুদণ্ড হয়ে গেছে, তার লাশবাহী গাড়িতে এটা করেছে। আমরা একই পথে যেন না যাই, এটা আমাদের জন্য লজ্জার, আমরা স্বীকার যেন করি। এবং আমি রাষ্ট্রের কাছে, সরকারের কাছে খুব শক্তভাবে বলি, ভবিষ্যতে আরও অনেক হাই প্রোফাইল আসামি ধরা পড়বে, যাদের উপর মানুষের ক্ষোভ আছে। প্রয়োজনে আদালত এরিয়াকে এমনভাবে প্রস্তুত রাখা হোক যাতে কেউ কোনোদিন ওই ব্যারিয়ার ভেঙে ঢুকতে না পারে এবং কাউকে আঘাত করতে না পারে। আর আমরাও এটুকু সচেতনতা যেন আমাদের মধ্যে তৈরি করি, আমরা এমন কিছু না করি। গতকাল আদালতে যা হয়েছে জনাব মানিকের ওপরে, জনাব মানিকের সব বিচার চাওয়ার পরও গতকালের ঘটনার জন্য আমি তার প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।